রাজ্যের রাজনীতিতে ফের বড় বিস্ফোরণ। দল বদলের কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরক মদন মিত্র। শুধু দল ছাড়াই নয়, এবার সরাসরি নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তার দাবি, ইডির থেকেও আমি বেশি ভয় পেতাম এবিকে। আরও বড় অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনতেন না অভিষেক। কেন এমন মন্তব্য করলেন মদন? রাজনৈতিক মহলে কেন শুরু হয়েছে নতুন জল্পনা? পুরো ঘটনা জানুন এই প্রতিবেদনে। এক মিনিট, এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়ক মদন মিত্র বুধবার আচমকাই তৃণমূলের পুরনো শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন শিবিরে যোগ দেন। আর দল বদলের পরই বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। মদন মিত্রের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিলেন যেখানে তার কথাই ছিল শেষ কথা। এমনকি দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও নাকি অনেক ক্ষেত্রে গুরুত্ব পেত না। এরপরই আসে তার সবচেয়ে আলোচিত মন্তব্য। মদনের দাবি, তিনি তদন্তকারী সংস্থা ইডির থেকেও বেশি ভয় পেতেন এবিকে। তার কথায় ইডি অত্যন্ত জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এবি কখন, কোথায় এবং কিভাবে কাউকে রাজনৈতিকভাবে সরিয়ে দেবেন তা বোঝা যেত না। এই মন্তব্য প্রকাশ্যে আসতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এদিন নিজের বিরুদ্ধে অতীতে ওঠা নিয়োগ দুর্নীতির অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করেন মদন মিত্র। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি কেউ প্রমাণ করতে পারেন যে তিনি টাকা বা গয়না নিয়ে কাউকে চাকরি দিয়েছেন, তাহলে তিনি সেই অভিযোগ মেনে নেবেন। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে গণভোটের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মানুষের সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মদনের দাবি, শুধুমাত্র একজন নেতাকে সামনে রেখে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব নয়। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সংগঠনকে শক্তিশালী করা এবং কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়াই যে কোনো রাজনৈতিক দলের সাফল্যের মূল চাবিকাঠি বলেও মন্তব্য করেন তিনি। দলীয় কৌশল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী। বিশেষ করে নির্বাচনী কৌশল এবং পরামর্শদাতা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি ইঙ্গিত দেন, সেই কৌশল প্রত্যাশিত ফল দিতে পারেনি। তার মতে দলের অনেক নেতাকর্মীর মধ্যে এই নিয়ে বিভ্রান্তি ছিল। সবশেষে আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মদন মিত্র। তিনি বলেন, যে দল একসময় 213টি আসনে জয়ী হয়েছিল, শেষ পর্যন্ত একজন ব্যক্তিকে কেন্দ্র করে সেই শক্তিশালী অবস্থান হারিয়ে ফেলেছে। যদিও তিনি কারো নাম নেননি, রাজনৈতিক মহলের একাংশের মতে তার মন্তব্যের ইঙ্গিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। মদন মিত্রের এই ধারাবাহিক আক্রমণের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূলের অন্দরের সমীকরণ, ভবিষ্যতের রাজনৈতিক কৌশল এবং এই দল বদলের প্রভাব সবকিছু নিয়েই এখন চলছে বিস্তর আলোচনা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সমস্ত মন্তব্য মদন মিত্রের ব্যক্তিগত দাবি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো ওই টিম এই টিমের বিষয় নয়। আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, প্রাক্তন মন্ত্রী, এবং ওই যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন, কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। মদন মিত্রর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায়
আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের নিরপেক্ষ ও দ্রুত রাজনৈতিক খবর সবার আগে পেতে ভিশন 18 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। বিষ্ণুপুর থেকে জিতেছিলেন, তখন তৃণমূলের সরকার এখানে ছিল না। তো স্বাভাবিকভাবে এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী, তো তৃণমূল কংগ্রেস গ্রাসরুট পার্টি, তো সেই পার্টির কর্মীরা, আমরা সেই কর্মীদের প্রতিনিধি হিসেবে জানতে চাই, একটা শ্বেতপত্র প্রকাশক না, যে প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদ পার্টি পায়, কোন কর্মীর জন্য সেই টাকা ব্যবহৃত হয়। আমাদের লড়াইটাই হচ্ছে যে পার্টির প্রতি আনাতে সব থেকে যদি কারোর বেশি অধিকার থাকে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং আমাদের কালেকটিভ আমরা সেটা নিশ্চিত করব যে পার্টির যা কিছু আছে সেটা সবার আগে কর্মীদের, কোনো ব্যক্তি না। অডিও আছে না অফিস? যত রকম পদ ছিল, দমদম বিধানসভার সভাপতি, সাধারণ সম্পাদক, ন্যাশনাল কমিটি মেম্বার, দলের চিফ হুইপ, গভর্নমেন্ট অর্গানাইজেশনের দায়িত্বে, ফেডারেশনের প্রেসিডেন্ট, হকার্সের দায়িত্বে, এই সমস্ত পদ থেকে ছেড়ে দিয়ে আমি আজকে আমাদের যে লিডার অব দি অপোজিশন অফিসিয়াল ঋতব্রত, সেই অফিসিয়াল গোষ্ঠীর হাত ধরলাম। আমার মনে দুঃখ নেই এই কারণে, আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। যতগুলো ছেড়েছি সব কোর্সগুলোই তৃণমূলের, আবার এখানে এসে দাঁড়ালাম, এটাও তৃণমূলের। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে। এবং আমি বলবো, আদালত তৃণমূলের পাঠিয়ে দিতে প্রেসিড বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক ওরা এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি ক্যারেজ যাচ্ছে, যার সম্মানটা তো বাঁচল। কিন্তু আমি বলছি, এখনো যদি কেউ চ্যালেঞ্জ নেয়, ও পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায়, তাহলে এখনো ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কি বিজেপির বিরুদ্ধে লড়াই হবে? এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে, যে তৃণমূল কংগ্রেস রাখে যে যেখানে ডাকে সাড়া দেবে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর। কালীঘাটপন্থী তৃণমূল বলছে যে আপনি ভয়ে এখানে যোগদান করলেন, যেহেতু ইডি সিবিআই নোটিশ করেছে তাই। আমি ভয়ে যোগাযোগ করলাম। একটু এদিকে তাকান, একটু সোজা। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করবে, যা বলবে তাই করবে। প্রমাণ করুন। মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে, তা কাজ করুন না।
এটা প্রমাণ না করে একটা গণভোট করে দিন না বাংলায়, বাংলায় গণভোট করে দিন। হ্যাঁ, সামনে একটা করে দিন যে মদন মিত্র পয়সা নিয়ে চাকরি দিতে পারি কিনা। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া সঙ্গে অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাইয়ের সেদিন আপনি ছিলেন। ছায়ার সঙ্গে মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী না। এতদিন তো বিষয়টা এরকম ছিল। লোকে ভালো। লোকে ভাবতো আপনারা তো ভাবতেন, আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে বাদ দিয়ে আবার গোটা তৃণমূলকে এক করতে চান, তাহলে কি সম্ভব? আবার নতুন করে ভাবতে হবে এখনই। না, অনেকে বলছে যে আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার মতো লোক বেরিয়ে গেলে কে থাকলো একদম একা নিঃসঙ্গ। দেখুন আমি আর পাচ্ছি না। এই গড়িয়াহাটে